কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি জানি বাংলাদেশের এখন অনেকেই ভালো নেই, আমার দেশ ভালো নেই। অনেক মন খারাপ নিয়ে ভিডিওটা করছি। আমি উর্মি, কানাডার ক্যালগেরি শহর থেকে। আমার স্টোরি, আমাদের গল্পতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে দীর্ঘ কিছুদিন ধরে বাংলাদেশে যেটা ঘটে এসছে, বাংলাদেশের অবস্থা যে কি শোচনীয়, যেটা আমরা কখনো এরকম সিচুয়েশনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা যারা প্রবাসে থাকি, আমরা প্রবাস থেকে নিউজগুলো প্রতিনিয়ত দেখছি। প্রতিনিয়ত দেখা গেছে যে অনেক অনেক মানুষ মারা গেছে। আমরা সেই নিউজগুলো দেখেছি। অনেকের স্বজন হারিয়েছে। আমি জানি না তাদের কেমন লাগছে, যে স্বজন হারানোর কষ্টটা কিরকম, সেটা তো যার যায় সেই বুঝে। আমরা সত্যি খুবই শোকাহত যারা কিনা চলে গেছে দুনিয়া থেকে, যাদেরকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তারা ওদের মৃত্যু শহীদী মৃত্যু। কিন্তু কেন আর কতদিন এইরকম চলতে থাকবে? মানুষজন পুরো ভয়ে থাকে। এখন কোনো একটা কিছু পোস্ট করলেও আমাকে দেখা যায় যে বাংলাদেশ থেকে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিবারের কেউ দেখা গেছে যে আমাকে বলছে যে তুমি বাংলাদেশ এখন খুবই রিস্কের মধ্যে আছে, কোনো কিছু পোস্ট করো না। মানে এত এত মানুষ মারা গেল, তারপরও মানুষের মধ্যে ভয়। মানুষ, আমি জাস্ট দেখছি যে কিছুদিন আগে এই যে মানুষ পোস্ট করছে, আন্দোলনের ভিডিও দিচ্ছে, মানে আন্দোলন নিয়ে কোনো কথা বলছে, কোন স্টুডেন্ট দাবি, যাদের ওদের দাবি নিয়ে কথা বলছে, সেটা বলতে গিয়েও অনেকজনকে আমি দেখছি যারা ভিডিও করছে, যারা তারাও বলছে যে আমি যে ভিডিও করছি, ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি সবকিছু, আমার কি হবে? যারা ভিডিও করছে তারাই বলছে, না জানি তাদেরকে বাসা থেকে এসে তুলে নিয়ে যায়। আপনারাই বলেন যে বাংলাদেশ কি আসলেই স্বাধীন? একটা দেশের মানুষ একটা ভিডিও পোস্ট করতেছে, একটা নিজের অভিমত শেয়ার করছে, সেখানে সে বলছে আমি জানি না এই ভিডিওর পরে আমার কি হবে। মানে কতটা ইনসিকিউরিটি মানুষের মধ্যে চলে আসছে যে এই ভিডিওর পরে আমার কি হবে আমি জানি না, আমাকে এই ভিডিওর পর আপনারা আমাকে দেখবেন কিনা আমি জানি না। অনেকেই দেখা গেছে ভিডিও করে এই জিনিসগুলো বলছে। কতটা ইনসিকিউরিটি! আমার দেশ কি আসলেই স্বাধীন? বাংলাদেশ কি স্বাধীন কিনা এখনো? মানে আমি যে ফেসবুকে দেখেছি যে লাস্ট কিছুদিন অনেকেই মারা গেছে, অনেকজনকেই মেরে ফেলা হয়েছে। সো যেগুলো আমার খুব বেশি খারাপ লেগেছে, মানে আমি এই ভিডিওটা করছি যে আমি আমার কিছু ফিলিংস শেয়ার করতে চাই। আসলে যে জিনিসগুলো আসলে কি বলবো, মানে দেখা গেছে যে মেনে নেওয়া যায় না এরকম। যাদের হারিয়েছে তারা জানে কিরকম, আর যারা কাছ থেকে দেখেছে তারা জানে যে কতটা কষ্টের এই জিনিস, যে একটা মানুষ তার সাথে ছিল, যারা অনেকের দেখা গেছে ফ্রেন্ড হারিয়েছে, অনেকের রিলেটিভ হারিয়েছে, অনেকের আপনজন হারিয়েছে। আসলে অনেক কষ্টের, এটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে, এরকম কি চলতেই থাকবে? এই আন্দোলন যদি থামাচাপা হয়ে যায়, আমার মনে হচ্ছে সব শেষ। জিম্মি হয়ে থাকছে পুরো বাংলাদেশ জিম্মি। আমি আসলে অনেক মন খারাপ থেকে আমার আজকের এই ভিডিওটা করছি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডদের, আত্মীয় স্বজন, আমার পরিবার, সবাইকে আমি অনলাইনে দেখতাম, এখন ইন্টারনেটও বন্ধ করে দিছে। মানে মানুষজন যে একটু মন খুলে, যারা বাইরে আছে, পরিবার পরিজন বাইরে আছে, তাদের সাথে একটু মন খুলে কথা বলবে। আমার এখন দেখা যায় যে লাইভ করতে বা আমার ভিডিও করতেও ভালো লাগে না, কারণ হচ্ছে আমার বাংলাদেশের যে সিচুয়েশন, আমার দেখা গেছে আমার আসে না। সবসময় দেখতাম আমার ফ্রেন্ডদের সাথে, দেখা গেছে যে এত দূরে থাকি, তারপরও ফ্রেন্ডদের সাথে কথা না হলেও দেখা গেছে যে ফ্রেন্ডদের পোস্ট দেখতাম, কিন্তু পুরো এখন সাইলেন্ট। ফেসবুকে ঢুকলে কেউ নাই, মানে কেমন জানি একটা, কেউকে পাচ্ছি না অনলাইনে, মেসেঞ্জারে কেউ নাই, কেমন অদ্ভুত। মানে গাজাতেও তো এরকম হয় নাই যে এরকম ইন্টারনেট বন্ধ করে দিছে। আর আমাদের দেশে, স্বাধীন দেশে দেখা গেছে যে মানুষ স্বাধীন না, ইন্টারনেট বন্ধ করে দিয়ে রেখে দিছে। প্রথমে বলেছে যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, এরপর বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, বন্ধ করে নাই। মানে কি সব যে
মানে অদ্ভুত অদ্ভুত কথা শুনছি। আসলেই যেই ইতিহাস আমরা দেখছি নিজের চোখে, সেটা নিয়ে যে এত বড় বড় মিথ্যা রটনা হচ্ছে, আর যে ইতিহাস আমরা দেখিনি সেই ইতিহাস নিয়ে কতটা মিথ্যা রটনা হয়েছে, এগুলোই আসলে তার প্রমাণ। আরেকটা জিনিস, আমার যাদের মৃত্যুগুলো আমার কাছে খুবই হার্ট টাচিং, মানে আমার খুব খারাপ লেগেছে, মানে যেমন হচ্ছে আবু সাইদ, যে কিনা একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, সে আন্দোলন করছিল, কিন্তু সে একটা বড় তার লাঠিটা একটা পুলিশকেও আঘাত করে নাই, না ছুঁড়ে মারছে, তার লাঠি কিন্তু তার হাতে। সে তাকে গুলি করার পরেও কিন্তু সে তার লাঠি দিয়ে আঘাত করে নাই কোনো পুলিশকে আঘাত করে নাই। কিন্তু সেই পুলিশ কিভাবে পারলো, একটা মানুষ যে কিনা তাকে কোনো আঘাতই করে নাই, তারপরেও তাকে গুলি চালাতে এক ফোঁটা সে চিন্তা করলো না, ঠান্ডা মাথায় তাকে গুলি করে একটা না দুইটা না চারবার তাকে শুট করা হয়েছে। মানে এগুলোর কি কোনো বিচার হবে না? এগুলোর কি কোনো বিচারই হবে না? এইগুলো তো মানা যায় না, আসলে এগুলো তো মেনে নেওয়া যায় না। এরকম তাহলে তো চলতেই থাকবে। আপনারা যারা দল করেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোনো দল নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপনি যদি কথা না বলেন তাহলে কিভাবে হবে? তাহলে তো আপনি অন্যায়কে প্রশ্রয় দিলেন। আমি কোনো দল করি না, কিন্তু যেখানে অন্যায় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি এবং বলে যাব। কতগুলো অন্যায় হয়ে যাচ্ছে, একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে, একের পর এক অন্যায় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিচার নাই। কি আশ্চর্য! মানে কে এটার সলিউশন করবে? এরকম কি চলতেই থাকবে? আসলে আর নেওয়া যাচ্ছে না। একজন মারা গেল, এই যে ছাদ থেকে বাবা দেখা গেছে যে গোলাগুলি হচ্ছে, রাস্তায় গন্ডগোল হচ্ছে শুনে, তারপর বাচ্চা ছাদে খেলছিল, বাচ্চাকে ছাদ থেকে নিয়ে আসতে গেল। বাচ্চাকে ছাদ থেকে নিয়ে আসার সময় বাচ্চার গায়ে গুলি লাগে, গোলাগুলি হয়। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে সেটা তো ছাদ পর্যন্ত যাবে না, যেহেতু হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে, তার মানে হচ্ছে যে ছাদে ছিল, যে বাচ্চাটা ছাদে ছিল, যার গায়ে গুলি লেগেছে, তার গুলিটা যেটা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেটা লেগেছে। আপনারা চিন্তা করেন, নিজের ঘরের গন্ডির ভিতরে পর্যন্ত মানুষ সেফ না বাংলাদেশে। কতটা রিস্কের মধ্যে আছে মানুষ এখন কথা বলতে ভয় পায়, যে আমি যদি কথা বলি আমাকে দেখা যায়, মানে যেই কথা বলছে, যেই দেখা গেছে আন্দোলন নিয়ে বা কোনো কিছু নিয়ে কথা বলছে, যেই কিনা রাইটস নিয়ে কথা বলছে, তাকেই দেখা গেছে বাসা থেকে তুলে ধরে নিয়ে আসা হচ্ছে, তাকে রিমান্ডে দিয়ে দিচ্ছে। 17 বছরের একটা ছেলে, যেটা শুনলাম যে 17 বছরের একটা ছেলেকে রিমান্ডে দেওয়া হয়েছে। যেসব পুলিশগুলো এক ফুটা চিন্তা করে না একটা মানুষকে শুট করতে, কোনো চিন্তা ছাড়া তারা শুট করে ফেলতেছে, সেই মানুষগুলোর হাতে রিমান্ডে একটা 17 বছর ছেলের কি অবস্থা হবে এবার ভেবে দেখেন আপনারা একটু। এরপরে আমি আরেকটা দেখলাম, মানে আমার খুব খারাপ লেগেছে, যেসব মৃত্যুগুলো আমাকে অনেক অনেক টাচ করেছে, আপনাদেরকেও নিশ্চয়ই টাচ করেছে। আসলে মানে যাদের ফ্যামিলির গেছে, আল্লাহ মানে তাদের কি অবস্থা আল্লাহ জানে, তাদের কেমন লাগছে। যেমন আরেকটা দেখলাম, সেটা হচ্ছে একটা লোক লুকানোর জন্য সে ছাদের উপর উঠে রেলিং, মানে একটা রেলিং টাইপের জায়গায় লুকায় ছিল। তো অন্য বিল্ডিং থেকে সবাই ভিডিও করছে, তো পুলিশরা দেখা গেছে, পুলিশরা মানে আর্ম ফোর্স যারা, ওরা গেছে, ওরা গিয়ে খুঁজতেছে তাকে। মানে ও এমন ভাবে লুকানোর চেষ্টা করছে, যেটা দেখে সেই ব্যক্তি যদি অপরাধীও হয়, হ্যাঁ, যে শুট করতে আসছে মানে তাকে শুট করতো না, মানে তার মধ্যে যদি কোনো মায়া থাকতো, যদি যে লুকাইছে সে যদি অপরাধীও হইতো, তাকেও শুট করতে 10 বার চিন্তা করতো। সেখানে একজন নির্দোষ মানুষকে মানে ঠান্ডা মাথায় তার মাথার মধ্যে শুধু শুট করছে। এগুলার কি কোনো বিচার হবে না? এগুলোর কি কোনো বিচার হবে না? মানে এগুলো বিচারটা করবেটা কে করবে? আমাদের জনগণকেই করতে হবে, সবাইকে একসাথে মিলে করতে হবে। আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের। আপনি যেভাবে পারেন, আপনি হয়তো খুব ভালো বক্তা, আপনি 2 লাইন বলেন এই অন্যায় নিয়ে, এই অন্যায়ের বিরুদ্ধে 2 লাইন কথা বলেন।
আপনি ভালো আর্ট করতে পারেন, আপনি সুন্দর করে আর্টের মাধ্যমে বুঝাই দেন এটা অন্যায়। আপনি গান গাইতে পারেন, ঠিক আছে, আপনি গানের মাধ্যমে 2 লাইন গানের মাধ্যমে বুঝাই দেন অনেক অন্যায় হচ্ছে। এই অন্যায় আর হতে দেওয়া যায় না। আরেকটা মৃত্যু যেটা আমার অনেক খারাপ লেগেছে, অনেক খারাপ লেগেছে, সেটা হচ্ছে একটা ভাইয়া যে কিনা যারা আন্দোলন করছে তাদেরকে গিয়ে গিয়ে পানি দিচ্ছিল, সে হেল্প করছিল, সেও নিস্তার পায় নাই, সে কোন রকমের কোন দলের কোনো কিছুতেই নাই, সে পানি দিয়ে সবাইকে হেল্প করছে যারা কিনা আন্দোলন করছে, তাকেও জীবন দিতে হলো। এগুলোর কি কোনো বিচার হবে না? এগুলোর কি কোনো বিচার নাই? আন্দোলনের হেল্প করতেছে পানি দিয়ে, মানে সে মৃত্যুর আগে মানুষকে পানি দিয়ে গেছে, চিন্তা করেন, পানি খাওয়াই গেছে। কেমনে পারলো তাকে মেরে ফেলতে? কেমনে পারলো? আরেকটা মানে আসলে অনেক কষ্টের এই জিনিসগুলো। দেখা গেছে যাদের যে ফ্যামিলির গেছে তারাই একমাত্র বলতে পারবে যে কিরকম কষ্টের। আমি তো মানে দেখা গেছে ফেসবুকে দেখছি, দেখেই আমার দেখা গে মানে আমরা নিতে পারছি না। আমরা প্রবাসে যারা থাকি, আমরা যারা দূর থেকে দেখছি, আবার বাংলাদেশেও অনেকে এই যে নিউজের মধ্যে দেখছে, তারাও কেউই নিতে পারবে না এই জিনিসগুলো। অস্বাভাবিক মৃত্যুগুলো না কেউই নিতে পারে না। এগুলোর কি কোনো বিচার হবে না? তারপর আরেকটা মৃত্যু যেটা অনেক খারাপ লাগে আমার, একটা ক্লাস 9-এ পড়া একটা স্টুডেন্ট, কত ছোট একটা ছেলে, চিন্তা করেন। সেই ছেলেটা যখন তাকে শুট করার আগ মুহূর্তে সে বলে যে আমি ক্লাস 9-এ পড়ি, আমি কোনো কিছুতে নাই, আমি জাস্ট দেখতে আসছি, আমি কোনো কিছুতে নাই, আমি কোনো দলের না, আমি কোনো কিছুতে নাই, আমি জাস্ট দেখতে আসছি। তারপরে তাকে শুট করে মেরে ফেলছে। মানে সন্তান একটু ব্যথা পেলে মাদের যে কেমন লাগে, মা বাবার কেমন লাগে, সেটা মা হওয়ার পরেই বুঝতে পেরেছি। একটা সন্তান যখন একটু ব্যথা পায় তাতেই দেখা যায় যে মনে হয় যেন আমি নিজে ব্যথা পাইছি। সেইখানে কত ছোট ছোট বাচ্চা হারালো, মা বাবারা সন্তান হারালো। যেমন এই যে ছোট বাচ্চাটা যে কিনা ছাদ থেকে নিয়ে আসার সময় যার গায়ে গুলি লেগেছে, কত ছোট বাচ্চা। তারপর হচ্ছে এই যে ক্লাস 9-এ পড়া, মানে এত বড় হয়ে, যেমন এই যে মুগ্ধ, একজন যার কথা বলছি, আবু সাইদ মুগ্ধ, তারপর হচ্ছে আর একজন ছিল মনে হয় ফারহান। মানে খুবই কষ্টদায়ক আসলে এই জিনিসগুলো, এগুলো মেনে নেওয়া যায় না। আসলে এগুলোর কি কোনো বিচার হবে না? এগুলো চলতেই থাকবে। আমি তীব্র নিন্দা জানাই সেই সব পুলিশদেরকে, যেই সব পুলিশদের গুলির আঘাতে নিরীহ মানুষের প্রাণ যায়, তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে এভাবে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য না। যেখানে পুলিশরা নিরাপত্তা দিবে, একটা দেশের মানুষের নিরাপত্তা দিবে, সেখানে সেই পুলিশদের কাছে মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষ নিরাপদ না। এটা কি দেশ? এটা স্বাধীন দেশ? আমার দেশ আবার স্বাধীন হওয়া উচিত। আমি কোনো দল করি না, কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতে চাই, যে কারণে আমার আজকের এই ভিডিওটা করা। আমরা গভীরভাবে শোকাহত যাদের প্রাণ গেছে। আমরা চাই না আর একটা প্রাণও যাক, একটা মানুষেরও এরকম অস্বাভাবিক মৃত্যু হোক। যারা এমন জঘন্য কাজ করেছে হোক, তাদের উপযুক্ত শাস্তি হোক। এখন এটাই চাই। রাস্তার মধ্যে পড়ে আছে, মাথা ভেঙে ফেলেছে, হাত পা ভেঙে ফেলেছে, এরকম তো অগণিত আমি দেখেছি ফেসবুকে, এরকম দেখা যাচ্ছে অগণিত পড়ে আছে। ভিডিও দেখেছি, ফটো দেখেছি, মানে দেখতে দেখতে না আমি জাস্ট লাস্ট 10-12 দিন আমার মনে হচ্ছে আমি পুরো ট্রমাতে, মানে এত দেখেছি এই জিনিসগুলো যে ফেসবুক খুললেই দেখেছি এরকম। এইগুলোর আসলে বিচার হওয়া উচিত, আর সহ্য করা যায় না, এগুলো বিচার হওয়া উচিত। আপনি যতটুকু পারেন আপনার দিক থেকে, আপনার যতটুকু সম্ভব, দরকার হলে কেউ যদি ফেসবুকে পোস্ট করে কোনো আন্দোলনের, অন্তত পক্ষে সেটা শেয়ার করে হলেও হেল্প করেন। অন্তত পক্ষে আমি বলবো, যদি আপনি কিছু লিখতে না পারেন, আপনি কিছু বলতে না পারেন,
অন্তত যারা বলবে, অন্তত যারা লিখবে, তাদের পোস্ট শেয়ার করে ছড়িয়ে দেন, একদম স্প্রেড করেন, সবার মাঝে জানায় দেন যে অনেক অন্যায় হচ্ছে বাংলাদেশে, অনেক অনেক অন্যায় হচ্ছে, এগুলো আসলে থামানো উচিত এবং এটা যাতে আর না হয় সেটার জন্য একটা স্টেপ নেওয়া উচিত সকলের। এটা আর হতে দেওয়া যায় না। আর আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা প্রবাসে আছেন তারা প্লিজ রেমিটেন্স বন্ধ করে দেন, শাটডাউন করে ফেলেন, যাতে করে বাংলাদেশের যে দেখলেন না যে এক সপ্তাহের মধ্যে দেখা গেছে যে সবাই কিভাবে রেমিটেন্স চাওয়া শুরু করছে, রেমিটেন্স আপনারা দেশে টাকা পাঠান, এই করেন, ব্যাংকের মাধ্যমে পাঠান, রেমিটেন্স পাঠান, এরকম কত কিছু বললো। মানে এক সপ্তাহের মধ্যেই দেখা গেছে যে পুরো নাড়া দিছে দেশ, রেমিটেন্স বন্ধ হওয়ার কারণে পুরো দেশ পুরো নড়ে গেছে। সেখানে এক মাস যদি বন্ধ হয়ে যায়, আমার মনে হয় এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য, যদি রেমিটেন্স যোদ্ধারা প্লিজ আপনারা রেমিটেন্স দেওয়া বন্ধ করেন, শাটডাউন করেন, হুন্ডির মাধ্যমে টাকা পাঠান। এই যে এটা যদি বন্ধ হয়, আমার মনে হচ্ছে যে এক মাস যদি বন্ধ থাকে বিশাল একটা পরিবর্তন আসবে। মানে জাস্ট এইটা যদি বন্ধ হয়, এক মাস যদি বন্ধ থাকে, এক সপ্তাহে যদি এরকম টনক নড়ে, আর এই যদি এক মাস যদি বন্ধ থাকে রেমিটেন্স, তাহলে বিশাল বড় একটা টনক নড়বে, বিশাল বড় একটা পরিবর্তন, বিশাল বড় পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমার এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, যারা কিনা আমরা প্রবাসে আছি, আমরা হুন্ডির মাধ্যমে দিব, টাকা পাঠাতে হলে আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো, কিন্তু আমরা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাই ভালো থাকেন, আমাদের দেশ সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক। যারা স্বজন হারিয়েছেন তাদেরকে আল্লাহ যেন সেই শোক সহ্য করার ক্ষমতা দিক, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কেউ সন্তান না হারায়, সেই দোয়া করব। আপনারাও দোয়া করবেন পুরো বাংলাদেশবাসীর জন্য, সবার জন্য, যে যেখানে আছে যাতে নিরাপদ থাকে, সবাই যাতে ভালো থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।